সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি এই বছরের চ্যানেলে প্রথম কাজটি আজকে আপলোড করতে চলেছি। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে নিই যে এই বছরে আমি অনেক কিছু নতুন প্ল্যান করেছি। ট্রাভেল ভিডিও আসছে, ব্লগ আসছে এবং পডকাস্ট আর শর্ট ইনফরমেটিভ ক্লিপস তো আসবেই। আজকের এই ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে একটা রিক্যাপ অফ এ পডকাস্ট, যেটা আমি 2023 সালে প্রতীক সেটের সাথে বানিয়েছিলাম। তখন আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার ছিল না, কম ছিল, তাই ভিউজ পাইনি। এখন আমি আশা করব যে ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট ওই পডকাস্টগুলো হোল্ড করেছিল, এখন এটা রিলিজ করলে আশা করি মানুষের মন জয় করে নেবে। অ্যান্ড আমরা জানি, যারা প্রতীক সেটকে তোমরা চেনো, যে ও কতটা ডেপথে নলেজ দেয়। এই পডকাস্টটা হতে চলেছে লর্ড পরশুরামের ওপরে। তো প্রতীক সেট পরশুরামের ওপরে এমন কিছু তথ্য দিয়ে গেছে এই পডকাস্টে, যেটা আনবিলিভেবল ছিল। তো সেই জন্য বলবো একটু শান্ত হয়ে বসে ইন্ট্রোটা দেখো। ইন্ট্রোটা দেখলেই না একটা অ্যাট্রাকশন ফিল করবে এই ক্যারেক্টারটার উপরে। তারপর প্রতীক সেটের স্টোরি টেলিং তোমরা জানোই, যারা আগে ছিলে। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমরা খুব কাছাকাছি 1000 সাবস্ক্রাইবারের। করে দাও, পুশ করে দাও। অ্যান্ড দ্যাটস ইট। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে নতুন ভিডিওতে চলো এগিয়ে যাওয়া যাক। এই পরশুরামের নাম ছিল হচ্ছে রাম। আচ্ছা, তো বলে যে তুমি যাও, আমার একজন ধ্যান করছে, তুমি ডিরেকশন বলে দেয় যে তুমি ওই পর্বতের ওখানে যাও, ওখান থেকে একজন রাম নামে এক সাধক আমার আরাধনা করছে, তুমি তাকে নিয়ে এসো। তো ওখান থেকে নিয়ে আসা হয় পরশুরামকে। যখন বলে যে স্বয়ং কার সাধনা করছিলেন? শিবের। আর বিষ্ণুর অংশ? হ্যাঁ, বিষ্ণুর আংশিক অবতার, আংশিক, কারণ ও নিজে জানতো না। তো সোজা যায় এবং বলে যে তোমাকে এই কার্যটা করতে হবে। কিন্তু বলে হ্যাঁ প্রভু আমি করব, কিন্তু কারণ সে তাকে ইষ্টদেব, তাকে ডাকছে, সে তাকে আবার একটা অর্ডার দিচ্ছে, তো সে তো প্লিজ হ্যাঁ আমি একদম করব। কিন্তু আমার একটাই কথা যে আমি এতটা ক্যাপেবল এনাফ তো আমি নই, মানে আমি এত আমার অস্ত্রবিদ্যা নেই, এত আমার নলেজ নেই। তো তখন শিব বলে ঠিক আছে, সেটা তো আমি বুঝে নিচ্ছি, আশীর্বাদ করে এবং দুটো জিনিস দেয়। এক, শিবের ধনুক, পিনাকা। শিবের স্তোত্রমে আছে পিনাকা হস্তায়া, ঠিক আছে, পিনাকা শিবের ধনুক। আর যে শোরটা, যেটা ওই এক্সট্রা যেটা দেয় পরশুরামকে শিব, যেটা আমরা কাল ভৈরবের হাতে দেখে থাকতে পারি, যেটা কাল ভৈরব হচ্ছে শিবের ক্রোধ থেকে জাগরিত একটা পুরুষ, কাল ভৈরব, ঠিক আছে। তো ওই শোরটা পরশুরামের কাছে থাকে এবং ওটা ভয়ঙ্কর পাওয়ারফুল, প্রচন্ড পাওয়ারফুল। ওটা একটা অস্ত্র যেটার সামনা হনুমানজির গদা, কি বলবো, ওটাকে কখনো মানে ডিস্ট্রয় করা সম্ভবপর নয়। শ্রীকৃষ্ণের চক্র, আর এখানে এই এক্স। এটা আমাদের 5th এপিসোড। এই 5th এপিসোডে আমি যেটা প্ল্যান করে রেখেছিলাম, যে আমরা একটা খুবই বড় ক্যারেক্টার, যেটাকে নিয়ে অনেকের অনেক কৌতূহল। এই ক্যারেক্টারটাকে সবাই চেনে না, হয়তো নাম শুনেছে, কিন্তু ক্যারেক্টারটাকে কোনো বোঝার চেষ্টা করেনি। ক্যারেক্টারটা কি করেছে, কি না করেছে, ক্যারেক্টারটা আছে না চলে গেছে, মৃত জীবিত, কোথায় আছে, কিভাবে আছে, কেউ অতটা ঘাঁটাঘাঁটুনি করেনি। তো সেই অর্থে আমি মনে করছি যে তুমি বুঝতে পেরে গেছো কার কথা বলছি। অনেকেই বুঝতে পেরেছে। ক্যারেক্টারটা হচ্ছে পরশুরাম। ক্যারেক্টারটা খুব স্ট্রং ক্যারেক্টার, যেটুকু আমি শুনেছি, বহুতই স্ট্রং ক্যারেক্টার। আর আমি এটাও শুনেছি যে উনি এখনো জীবিত আছেন। এইটুকু আমার কাছে ইনফরমেশন। আমি এই ছাড়া আর বেশি কিছু জানি না। তো আমি কোশ্চেনটা থ্রো করলাম, প্লিজ কন্টিনিউ। তো পরশুরামকে আমাদের সপ্ত চিরঞ্জীবীর মধ্যে ধরা হয়। ওকে, চিরঞ্জীবী, ইমর্টালস। ওকে, চিরঞ্জীবী মিন্স ইমর্টাল। যে আগে যারা পডকাস্টটা দেখেছে তারা কানেক্ট করতে পারবে। সেটা হচ্ছে যে যারা ব্রহ্মার একটা ডে অ্যান্ড নাইট, মানে দুটো কল্প নিয়ে ব্রহ্মার একটা ডে হয়, তো ওই 1 ডে অফ ব্রহ্মা যারা বাঁচে, তো তাদেরকে ইমর্টালস বলা হয় ম্যাক্সিমাম। মানে ওরকমই, জাস্ট
কেউ একটা কল্প যদি বা একটা কল্প মানে আমি আগের দিন হিসেব দেখিয়েছি, তো সেটা কতটা টাইমিং, গল্পটা সম্বন্ধে যদি কারো জানার ইচ্ছা থাকে আগে ঠিক জাস্ট এর আগের পডকাস্টটা দিই, সবটা ডিটেইলসে বলা আছে। হ্যাঁ, মানে যেটা ব্রহ্মার যে বয়স ওটা ডেসক্রাইব করা আছে, খুব ভালোভাবে ডেসক্রাইব করা আছে একদম ইলাবোরেটলি। তো তার মানে ওনাদেরকে আমরা সপ্তম চিরঞ্জীবী যারা আছেন ওরা এই টাইম ল্যাপস অব্দি বাঁচেন, জীবিত থাকেন। তো তার মধ্যে কিছু কিছু ক্যারেক্টার আছে, যেমন পরশুরাম ওয়ান অফ দেম। তারপরে আচ্ছা একটা প্রশ্ন করি, মনে আছে কিনা জাস্ট দেখি, রামায়ণে রাবণের ভাইয়ের নাম কি ছিল? বিভীষণও কিন্তু জীবিত আছে। আগের পডকাস্টে তো বলাই হয়েছে হনুমানজি সপ্ত চিরঞ্জীবীর মধ্যে পড়ে এবং উনি জীবিত আছেন। ওকে, তো পরশুরাম হচ্ছে বিষ্ণুর আংশিক অবতার, রাম সম্পূর্ণ অবতারের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ইনি কিন্তু আংশিক অবতার, ইনি কিন্তু প্রকাশ করতে পারেন না, ইনি অবগত নন যে ইনি বিষ্ণুর অবতার বলে। আর রাম বা কৃষ্ণ এরা কিন্তু প্রত্যেকেই জানে যে বিষ্ণুর অবতার। ওকে, তো এবারে আমি আসি যে এনার বার্থ কিভাবে হয়েছিল। তো ওনার বার্থের হিস্ট্রিটা যেটা বলা হয়, আমরা বিশ্বামিত্র মুনির নাম শুনেছি, খুবই পপুলার নাম। যার জন্য মানে বিশ্বামিত্র মুনি যদি রাম লক্ষ্মণকে যদি না নিয়ে দণ্ডকারণ্য অরণ্যে যদি না যেত, ওখানে দানবদেরকে সংহার করা সম্ভবপর ছিল না, রামের হাতেই তাদের মৃত্যু লেখা ছিল। অ্যান্ড বিশ্বামিত্র যদি না থাকতো তাহলে সীতার সাথে রামের বিয়েও হতো না, কারণ ওইখানে নিয়ে গেছিল বিশ্বামিত্র মুনি। আর রাম আর সীতার যদি মিলন যদি না হতো তাহলে রামায়ণই হতো না। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করবো, সবার সামনে করছি, যে একটা রামায়ণের পডকাস্ট হোক, রামায়ণের কোনো কোশ্চেন নাই, মানে আমি চাইবো যে রামায়ণটা শুরু থেকে একটু বলা হোক, মানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন যেটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে কিছু যদি আমার কোশ্চেন মনে হয় যেটা অডিয়েন্সের দিক থেকে আসতে পারে, কারণ আমি ওনাদের বুঝি ওনাদের কোশ্চেন কোথায় আসে, সেখান থেকে যদি কিছু কোশ্চেন আসে আমি করবো, কারণ রামায়ণটা আমার খুব ফ্যাসিনেটিং লাগছে। ওকে, হবে। ওকে, ডান। তো আমি একটা পয়েন্ট বলছিলাম, সেটা হচ্ছে যে যদি না হতো, ওখানে যদি বিশ্বামিত্র মুনি যদি না নিয়ে যেতেন, রামায়ণই হতো। তো এইগুলো একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। বিশ্বামিত্র মুনি আর পরশুরাম দুজনে খুব 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 খুবই ক্লোজ কানেক্টেড দুজন। বিশ্বামিত্র মুনির ব্যাপারে, বিশ্বামিত্র মুনি কি কর্ম করেছেন সেটার ব্যাপারে আমরা জানি, কিন্তু বিশ্বামিত্র মুনির ব্যাপারে কর্ম বলতে গেলে রামায়ণে রামকে যেভাবে সব বিদ্যায় পারদর্শী করানো, সবকিছু শেখানো, সব জায়গায় নিয়ে গিয়ে তাকে রামের পটেনশিয়ালটা চিনিয়ে দেওয়া, তাকে কি বলবো, গাইড করা সেই রাম, তুমি রাম নয়। তাহলে একটা টিচারের কি কাজ হয়? স্টুডেন্টকে তৈরি করা। আর উনি যেহেতু একটা নর্মাল বিইং নয় বিশ্বামিত্র মুনি, তো উনির একটা উনি কি বুঝেছেন যে রাম একটা নর্মাল বিইং নয়? হ্যাঁ, অবশ্যই। উনি তো নিজেই জানতেন, কারণ যখন দশরথ, এটা আমি রামায়ণ এপিসোডে পুরোটা ক্লিয়ার করবো, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে বিশ্বামিত্র মুনি যখন রাম আর লক্ষ্মণকে যখন নিয়ে যাচ্ছিল যে ভয়াবহ দানব রাক্ষসদেরকে বধ করবার জন্য, তখন রাম লক্ষ্মণ অতটা পরিমাণে, লক্ষ্মণ তো যাওয়ার কথা নয়, রামের যে যাওয়ার কথা ছিল মেনলি, বাট লক্ষ্মণ সঙ্গে গেছিল। তো রামকে যখন নিয়ে যাওয়ার কথা বলে, তখন মহারাজ আমাদের দশরথ ছাড়তে যাননি পুত্র স্নেহে, কারণ সব থেকে বড় ছেলে ছিল, বিশাল ভালোবাসে। তো সেই কারণেই মারা গেছিল দশরথ পুত্র শোকে, যখন চলে যায়। পুত্র শোকে লিপ্ত না, কিছু একটা টার্ম ছিল, মনে আছে আমার, পড়েছিলাম ছোটবেলায়। ওকে, তো প্রচন্ড পরিমাণে ওনার প্রতি মোহ ছিল রামচন্দ্রের ওপর, ছাড়তে চাননি। তো যখন দশরথের খুব কাছের মন্ত্রী একটা কথা বলেছিল যে বিশ্বামিত্র মুনি কিন্তু ভবিষ্যৎটা দেখতে পান,
আর বিশ্বামিত্র মুনি যখন বলছেন যে রামের কিছু হবে না, হুম, তো আপনি নিশ্চিন্ত মনে ছাড়তে পারেন। সেই মন্ত্রীটা বলেছিল। তো সেই কথাটা শুনবার পরে রামকে ছেড়েছিল, আদারওয়াইজ দশরথ ছাড়তে চাইছিল না। হুম। তো আর বিশ্বামিত্র আজ্ঞা মুনি, না পেলে রাম যেত না, বাবার আজ্ঞাটা না পেলে। আমাদের শাস্ত্রে এটা বলা আছে, তুমি যে কোনো কাজ করো, তুমি বাবা মাকে অবজ্ঞা করে হুম, তুমি কোনো কাজে সফল হবে না। তুমি যে কোনো পুজো আচ্ছা থেকে শুরু করে তুমি যে কোনো সাধনা করো, বাবা মার আশীর্বাদ সবার প্রথম নিয়ে, বাবা মার অনিচ্ছায় হুম। তোমার কোনো সাধনা সফল হবে না। ওটাই কলিযুগের সাথে সেই যুগের ডিফারেন্স। না, সব যুগেই সেম হয়ে আসছে। না না, কলিযুগে থেকে মানে কে বাবা মা, বাবা মা কি ভাববে, কি যায় আসে, তাতে কি যায় আসে। ওই জন্যই তো এখন ফেলিওরের পার্সেন্টেজ 99.9999999% স্বাভাবিক। প্রকৃতির রুলকে ব্রেক করে কোনো কিছু করা সম্ভবপর নয়। হুম, তো আমি বিশ্বামিত্র মুনির জাস্ট কয়েকটা উল্লেখিত জিনিস বললাম। হুম, এবার আসি পরশুরাম, আমাদের মেন টপিকে। পরশুরাম আর বিশ্বামিত্র মুনি, এনাদের যে বার্থ, কিভাবে জন্মেছিল, হুম, কি কারণে জন্মেছিল, কখন এনাদের আবির্ভাব, কিসের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্ম হয়েছে কোনো কিছু কার্যের জন্য। অবশ্যই সবারই জন্ম আছে, আমাদেরও তাই মনে হয়। হ্যাঁ, সবারই। হুম, মেন ইনসিডেন্ট পরশুরামের, যেটা একদম হিট পয়েন্ট ছিল, ফার্স্ট কর্ম ছিল যেটা পরশুরামের, সেটা হচ্ছে একটা রাজাকে হত্যা করা, হুম, যে একসময় কোরাপ্টেড হবে। হুম, এবং সেই টাইমে পরশুরাম ওই রাজাকে শেষ করে আবার সত্যের স্থাপনা করবে, ধর্মের স্থাপনা করবে। হুম, তো এটা ছিল মূল পারপাস। ওকে, তো এবার আমি আসি কিভাবে ওনার বার্থটা হয়েছিল। তো দুটো আলাদা আলাদা ভিন্ন মতামত আছে। হুম, একটা মতামত আছে যে বিশ্বামিত্র মুনি যিনি, ওনার বোন হুম, আর বাবা, এক মিনিট, গাধি, নট এখানে গাধা বা গাধি জাস্ট লাইক দ্যাট, এরকম নয়। হুম, এটা ছিল ওনার বাবা হুম, সত্যবতী, তার বোনের নাম ছিল সত্যবতী, সত্যবতীর পিতা গাধি। তো ওনার কোনো সন্তান ছিল না, হুম, রাজা ছিল। এবার ওনার মেয়ে ছিল হুম, যার নাম সত্যবতী। তো সত্যবতী বড় হয়। বড় হওয়ার পর সত্যবতীর বিয়ে হয় রুচিক ঋষির সাথে। আচ্ছা। রুচিক ঋষি, ঋষির সাথে বিয়ে হয়? ঋষিরা বিয়ে করতো? অবশ্যই, কেন বিয়ে করবে না? ঋষি পরম্পরায় ঋষিরা বিয়ে করতো। প্রশ্নটা কিভাবে করছিস? না, আমি এক আমার মিনিট, কাছে কোনো নলেজ নেই। নলেজ নেই না, তোর কাছে আনসার আছে, তোর কাছে নলেজ আছে, হুম, তুই সেই নলেজটাকে ঢেকে রেখেছিস। আচ্ছা, একটু উপর দিকে তাকা, আচ্ছা, ওদিকে নয়, পিছন দিকে, একটু কর্নারের উপর দিকে তাকা। সব ঋষির মেন জ্ঞানদাতা, সব মেন জিনিস হচ্ছে ইনি। হুম, ইনি একা নয়। হুম, স্বাভাবিক, বুঝলাম। 32টা কলা ওনার মধ্যে আছে, পার্বতীর মধ্যে 32টা কলা আছে, 64টা কলা হুম, সেখানে সম্পূর্ণ হচ্ছে। এনারা 32টা কলা, শিবের মধ্যে পার্বতীর মধ্যে 32টা কলা। আচ্ছা, একটু কলাটা কি? কলাটা হচ্ছে গুণ, আচ্ছা, শিল্পকলার যে বলা হয় জাস্ট লাইক সেরকম? ইয়েস, 32টা গুণ, আচ্ছা, পার্বতীর মধ্যে 32টা গুণ। তো যখন মিলিত হয় 64টা গুণ, তাকে সম্পূর্ণ গুণ বলা, সম্পূর্ণ গুণ বলা। সম্পূর্ণ, হুম, হুম, পরিপূর্ণ। হুম, তো কখনোই একটা পুরুষ শ্রেষ্ঠ হয় না, কখনোই একটা নারী শ্রেষ্ঠ হয় না, যতক্ষণ না তারা মিলন হচ্ছে। হার্ড। তো এবার আমি আসি পরশুরামে। ও, সেটা হচ্ছে যে হ্যাঁ। যখন বিয়ে করেছে, এবারে যেহেতু মেয়ের বিয়ে হয়েছে, তো তার সন্তান হবে, হুম, হুম, তাহলে রাজ্যটাকে সামলাবার জন্য তো পুত্র দরকার। হুম, কিন্তু যেহেতু মেয়ে পক্ষ, তো হুম, তখনকার পরম্পরা অনুযায়ী কি ছিল, রাজার যদি ছেলে হয় সে নেক্সট রাজা হবে, হুম, যে রাজ্য সামলাবে। কিন্তু যদি মেয়ে হয়ে যায়, সে অন্য দিকে রাজ্যের বেরিয়ে রানী যাচ্ছে। হ্যাঁ,
সে ঋষি পরম্পরায় চলে যাচ্ছে, সে সেখান থেকে সে কিন্তু রাজার জায়গায় আসতে পারবে না, আসবে না, কারণ সে ঋষি পরম্পরার অন্তর্গত হয়ে যাচ্ছে, সে তখন ক্ষত্রিয় থাকছেই না। তো তখন রিকোয়েস্ট করে যে আমার রাজ্যেরও একজন রাজা দরকার। তো ওনাদের তো সন্তান হয়নি, একমাত্র কন্যা সন্তান হয়েছিল তো সত্যবতী। তো মারিচ ঋষির কাছে তো প্রার্থনাটা করা হয় যে আমার আরেকটা পুত্র দরকার, যে পুত্র রাজ্য সামলাবে। তো মারিচ ঋষির কাছে অনেক অনুদান করবার পর তো সে আছে ঠিক আছে। উনি আশীর্বাদ করেছিল। এখন যেটা ফিউচারিস্টিক জিনিস, এখন আস্তে আস্তে বলা হচ্ছে যে একটা মাদারের দরকার নেই একটা বেবি ক্রিয়েশনের জন্য, একটা টিউবের মধ্যে টেস্ট টিউব বেবি, বা আমরা এরকম ভাবে আমরা আলাদাভাবে আমরা বেবি তৈরি করতে পারবো, একটা মাদার উম্বের দরকারই নেই। আমার এক ফ্রেন্ড আমাকে এটা বলেছিল যে এটা অনেক আগে উল্লেখিত ছিল। এটা অনেক আগে উল্লেখিত ছিল। এখানে এরকম ভাবে গরুর যে জন্মেছে, আচ্ছা, এরকম ভাবেই গরুরের জন্ম। এনিওয়েজ, তো উনি কি করেন যে দুটো ভ্রূণ দান করে দুজনকে, দুটো নারীকে। এক হচ্ছে ওনার স্ত্রী, মারিচ ঋষির স্ত্রী সত্যবতী, এবং আমাদের ওনার বাবা যিনি ওনার স্ত্রীকে আরেকটা ভ্রূণ দেয়। তো এবার কি করে দুজনে, মানে শাশুড়িকে একটা দেয় আর তার স্ত্রীকে একটা দেয়। তো এখানে কিন্তু কোনো শারীরিক মিলন বা এইভাবে নয়, এটা যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে। এটা একটা অনেক হাই থট, যেটা এখনো অব্দি আমাদের সায়েন্স এখনো তার ধারে কাছে অব্দি যেতে পারেনি, কিন্তু এখন মোটামুটি যাওয়ার চেষ্টা করছে কাছাকাছি, কিন্তু এখন অব্দি ফুল ফ্লেজেডে এক্সপ্রেস করতে পারছে না বা সায়েন্টিফিক্যালি বোঝাতে পারছে না, বাট যাচ্ছে ওই ডিরেকশনেই যাওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছি, ঠিক আছে, রিলেট করতে পারছি। ইয়েস। তো গাধী যে রাজা, যে বাবা, তো তার সন্তান হিসাবে যাকে দেয়া হয়, কারণ উনি চেয়েছেন যে রাজ্য সামলাবে, তো ওনাকে দেয়া হয় ক্ষত্রিয় গুণ। সেই সন্তানটার মধ্যে যে ভ্রূণটা দেওয়া হয়েছিল, সে যখন বেড়ে উঠবে তার মধ্যে ক্ষত্রিয় গুণ থাকবে, যে রাজ্য সামলাবার ক্যাপেবল, সেই গুণ তার মধ্যে দিয়েছিল সেই ভ্রূণের মধ্যে। আর নিজের স্ত্রীকে সত্যবতীকে সে দিয়েছিল যে ব্রাহ্মণ হবে, যে বেদ পাঠ করবে, যে নলেজের দিকে থাকবে, ঋষি পরম্পরায় যে আসবে। তো এবারে সত্যবতী তো এটা জানে না, সে ভেবেছে যে দুটো ভ্রূণকে স্প্লিট করে দিয়ে দিয়েছে, কাইন্ড অফ একই হবে, নলেজ এতটা ছিল না, তো অজান্তেই এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার মারিচ ঋষি সেটা যোগ মাধ্যমে বুঝতে পেরেছে, এসে এটা কি করেছো, দুজন এটা এক্সচেঞ্জ করে ফেলেছো তোমরা। আমি তো বুঝতে পারিনি কিভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। বলে এখন কি এর উপায়? এখন তার কোনো উপায় নেই। তো যে রাজার সন্তান হয়, গাধী রাজার যে সন্তান হয়, তার মধ্যে গুণ থাকে ব্রাহ্মণ, কিন্তু সে ক্ষত্রিয় পরিবারে জন্ম তার, কিন্তু তার মধ্যে ব্রাহ্মণ গুণ নিয়ে জন্মায়, ক্ষত্রিয় হয়ে জন্মায় কিন্তু ব্রাহ্মণ গুণ নিয়ে। আর এখানে সত্যবতীর কাছে যে জন্মায়, তার মধ্যে সে ব্রাহ্মণ হয়ে জন্মায় কিন্তু ক্ষত্রিয় গুণ নিয়ে। কোনটা বিশ্বামিত্র, কোনটা পরশুরাম হতে পারে? অবশ্যই যে ক্ষত্রিয় গুণ নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্মেছে পরশুরাম। ক্ষত্রিয় গুণ নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্মেছে, সেটা কার সন্তান? সেটা হচ্ছে সত্যবতীর সন্তান। আর যে কারণে পরে আমরা দেখেছি যে বিশ্বামিত্র মুনি রাজপাট সামলাবার পরে উনি কিন্তু ব্রহ্ম ঋষি, সবকিছু ছেড়ে দিয়ে ব্রহ্ম ঋষি হয়েছেন। ব্রহ্ম ঋষি মানে যে সবার খুব উচ্চ পর্যায়ের ঋষি, মানে যে ব্রহ্ম সাধনা করে, এরকম কিছু ব্যাপার। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, এই ব্রহ্ম জিনিসটাকে তো কেউ কোনো রিয়েলাইজ করতে পারেনি, মানে কোনো মানুষের দ্বারা আমার মনে হয় না যে ব্রহ্মর
অবধি পৌঁছাতে পেরেছে কেউ। আজকালকার যুগের কথা বলছি, আজকালকার যুগে যেমন মানুষকে দেখা যায় সে শিবের ভক্ত, সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্ত হয় ম্যাক্সিমাম হাইয়েস্ট লেভেলের কি। ওকে, তো তার উপরে যেটাকে আমরা ব্রহ্ম বলছি, যেটা ইজ এভরিথিং, তার ভক্ত আমি আজ অব্দি দেখিনি, বা তার পুজো করছে, তার আরাধনা করছে, সারাক্ষণ ব্রহ্মতেই মেতে আছে, আমি এরকম মানুষ কিন্তু কোনো দেখিনি। আমি শিবের মহাভক্তদের দেখেছি, অঘরীর যারা হয় তারা শিবের ভক্ত, তো এরকম ব্রহ্মর ভক্ত আমি কোনোদিনও দেখিনি। এটা কি হয়, মানে দেখা গেছে? আমরা কত জায়গায় আমরা ইউপিএসসি অ্যাসপারেন্টস দেখতে পাই, সবাই পড়বে বলে, করবে বলে, কতজন ডাই হার্টেড করে, কতজনকে আমরা দেখতে পাই। যারা ডাই হার্টেড করে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পাই? তাদেরকে কি করে আমরা দেখতে পাবো? তারা তো 24 ঘন্টা নিজেকে বইয়ের মধ্যে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে তারা। হ্যাঁ, কারণ তার কাছে যে সে এটা করছে এটা বলবার জন্য যে 1 মিনিট টাইম ওয়েস্ট করা তার কাছে সময় নেই। তো এটা ঠিক কাইন্ড অফ ইউপিএসসি, আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি। ইয়েস, তারা এতটা একটা টাফ জিনিস নিয়ে করছে, একটা ডিস্ট্রাকশন, একটা সামান্য ডিস্ট্রাকশনও তার এত বছরের সাধনাকে আরো ওই কনসেন্ট্রেশনে যেতে তার হয়তো যত বছর লেগেছে সেটা আবার সেম তাকে ওই এক জিনিস করে হয়তো কিছু জন্ম লেগেছে। জন্ম বলবো না, যারা করে ব্রহ্ম সাধনা বা এরকম আরো হায়ার এন্ডে, তো তারা তো তাদের বডির উপর কন্ট্রোলেশন চলে আসে, যে তারা বডি চেঞ্জ করতে পারে। তো 600, 700, 800, 900, 1000, 1200, 1400, 1500 বছর বাঁচা তাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, ইচ্ছা মৃত্যু, যখন চাইবে তখন নিঃশ্বাস বন্ধ করে তারা অনেকক্ষণ কাটিয়ে দেবে, যতক্ষণ খুশি। তাদের সবকিছু, গোটা কন্ট্রোল তাদের মধ্যে, কারণ তারা নিজের ডাইমেনশন তারা এতটাই বাড়িয়ে ফেলেছে। কোনোভাবে সেই হাইবারনেশনের মতো হয়ে যেতে পারে, আরো উপরে কিছু ব্রহ্ম সবকিছুর ওপরে। তো ওই সাধনা করবার জন্য ইন্ডিয়াতে বহুত মানুষ আছে যারা করে, তারা আমাদের সামনে ওপেন টু ওয়াইড হয়ে করে না। তন্ত্রের যে টপেস্ট সাধনা যেগুলো হয়ে থাকে সেগুলো সচরাচর আম জায়গায় হয় না, কারণ সাধারণ মানুষ ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। ক্লাস 12 যখন পড়াশোনা করে একটা ছেলে, তার ঘরে বাবা মা আসছি 1 মিনিট জাস্ট খাবারটা দিয়ে চলে যাব, এই জায়গায় থাকে। আর ওইটাও ওইখানে ডিস্ট্রাকশন, খাওয়া দাওয়ার লিমিটেড, ভয়ঙ্কর লিমিটেড, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল তার আগে চলে আসে, কারণ ওখান থেকে ওই খাওয়া দাওয়ার কথা ভেবে খেতে যাওয়া এটাও তখন বন্ধ থাকে। ওটা একটা আলাদা অন্য লেভেল, সেই সাধনা পুরো বডি তার গ্রিপে এই জায়গায়। তো আমার পছন্দ, মানুষের পছন্দ। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক, পরশুরাম। তো পরশুরাম ব্রাহ্মণ পরিবারে যেহেতু, তো উনি ব্রাহ্মণ কুলে একদম মানুষ হয়ে বড় টড়। এবার আরেকটা কথা কথিত আছে, দুভাবে পরশুরামকে বলা হয়েছে। পরশুরামের ফাদার মাদার ডাইরেক্ট নাম ধরে বলা আছে, রেণুকা হচ্ছে ওনার মা। কি করে? এটা সত্যবতী ছিল। দুটো স্টোরি আছে পরশুরামের, দু জায়গায় দুভাবে বর্ণনা করা আছে। ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু নলেজ পেয়েছি এতদিনে যা গ্যাদার করেছি আমি সেটা বলছি। আজ থেকে হয়তো আমি যদি আরো 10 থেকে 15 বছর পরে যদি এই পডকাস্টে এই মুহূর্তে বসতাম, হয়তো আমি এর থেকে বেশি জানতাম। আই এম জাস্ট বিগিনিং ফেজ। সবাই বিগিনিং ফেজেই আছে। হ্যাঁ, মানে কেউ তো সেই জায়গায় যেতে পারে না, থাকলে আর কেউ ওই জায়গায় চলে গেলে। ব্যাপারটা হচ্ছে আমি এখানে বসতে চাইনি, আমাকে বসানো হয়েছে। এসব কেন আবার? না, আমি আমার জ্ঞানের গভীরতা, আমি এখন অব্দি আমার নলেজ এখনো ফুলফিলের জায়গায়, আমি এখন স্যাটিসফ্যাকশন জানি, স্যাটিসফাই জীবনেও হব না। একটা কথা বলি, হ্যাঁ বল। যে সত্যিকারের অনেক নলেজ পেয়ে যায় বা সম্পূর্ণতা প্রায় পেয়ে যায়, সম্পূর্ণতা কেউ পায় না। না আমি বলছি, সে মানব সমাজে থাকে না, সে হয় হিমালয়ে চলে যায় বা এমন কোথাও চলে যায় যাকে তার খুঁজে পাওয়া যায়। তাকে আমি তো পডকাস্টে আনতে পারবো না। তো আমি পয়েন্টে আছি, সেটা হচ্ছে যে রেণুকা আর জমদগ্নি, এটা হচ্ছে পরশুরামের ফাদার। আচ্ছা, ঠিক আছে। তো এনার সন্তান হচ্ছে পরশুরাম। তো গুরুকুলে মানুষ হয়,
তো খুব মানে ভালো পরম্পরা, সুন্দরভাবে বেড়ে ওঠা গল্প। এবারে আমি একদম এইখান থেকে ঢুকে যাব হচ্ছে পরশুরাম কিভাবে ট্রিগার আউট হয়েছিল। অবশ্যই, ঠিক আছে, মেন টপিকে ঢুকে যাব। তো ওই সময় তখন গোটা পৃথিবীর রাজত্ব করছিল, তখন ওই টাইমে ইন্ডিয়া চায়না এটাই হচ্ছে ম্যাক্সিমাম সব থেকে বড়। এখানে ইন্ডিয়া চায়না এর মধ্যেই 70% পপুলেশন এখনো আছে, 70% পপুলেশন আর ইন্ডিয়া চায়না মিলে। আর এদিকে খুব বেশি হলে এশিয়া মিডল ইস্ট অবধি যাবে, এর বেশি না। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো 30% এদিক সেদিক, কি তখন তারা তাদের স্টোন এজ চলছে। আমি ব্যাপারটা বলি একটুখানি, মানে 100 একটা সায়েন্স আছে, যেটা হচ্ছে কিছু কিছু এরিয়া ছিল যেটা হচ্ছে হিউম্যান হ্যাবিটেটের জন্য থাকার জায়গা ছিল, যেমন ইন্ডিয়া বা যেটা ইকুয়েটোরিয়াল রিজন বলা। হ্যাঁ, কিছু কিছু জায়গা ছিল যেমন ইউরোপ আগে এতটাই ঠান্ডা ছিল, বা আমেরিকা এতটাই জঙ্গলে ভরা ছিল যে ওখানে হ্যাবিটেটটা পসিবল ছিল না। মানে দুটো আমেরিকা জঙ্গলে ভরা ছিল, আমেরিকার ওপর পার্টটা এত বরফ ছিল, ভাবনা বা ইউরোপটা পুরো জমে ছিল। তো ওইখানটাতে যত গ্লোবালাইজেশন, মানে গ্লোবাল ওয়ার্মিং আস্তে আস্তে, শুধু মানুষ তো করেনি, নিজেও পৃথিবী আস্তে আস্তে নিজের টেম্পারেচারটাকে ডাউন করেছিল, মানে সেই আইস এজ থেকে বেরিয়ে এসেছিল। তো তার ফলে মানুষ আস্তে আস্তে বিস্তৃত হয়েছে এই কনসেন্ট্রেটেড এই এরিয়াটাতে। ইজিপ্ট, ইন্ডিয়া, চায়না, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব, ওদিকে কিছুটা আফ্রিকান রিজিয়নটা, আফ্রিকান রিজন এক্স্যাক্টলি ছিল, এক্স্যাক্টলি ছিল না মানুষ। একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা। তো ওই সময় তো ভারত রাজা এইভাবে বলা হচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ছিল না, ওটা পুরোটা ইন্ডিয়া ছিল। এক্স্যাক্টলি, ইন্ডিয়ার বিস্তৃতি অনেকটা ওদিকে তোমার চায়নার মধ্যে মনে ছিল, মানে নেপাল ক্রস করে। হ্যাঁ, ওদিকে নেপাল তিব্বত তো ভারতের অংশ, আর এদিকে অনেক দূর চলে যাচ্ছে। তাই আমি টপিকে আসি, নইলে অনেক বড় হয়ে যাবে জিনিসটা। আফগানিস্তান কোনোভাবে ইন্ডিয়ার পার্ট ছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আফগানিস্তান ইন্ডিয়ার পার্ট। সেটার জন্য ইন্ডিয়া এত ড্যাম থেকে শুরু করে সবকিছু আফগানিস্তানে ক্রিয়েট করে গেছে, এবং আজকে তালিবানরা এত কিছু করবার পরেও তালিবানদের সাথে কিন্তু মিত্রতা রেখে ভারত কাজ করে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক রেখেছে, যেটা ভেবেছিল। হ্যাঁ, ওখানে গেলে আমরা হারিয়ে যাবো আবার। এক্স্যাক্টলি। তো আমি এখানে চলে আসি। তো সেই সময় রাজা ছিল কার্তিবীর অর্জুন বা সহস্র বাহু অর্জুন, ওনাকে বলা হতো সহস্র বাহু। অ্যাকচুয়ালি কার্তিবীর অর্জুন দত্তাত্রেয়, যেটা হচ্ছে আমাদের কৃষ্ণের এই নারায়ণের অবতার দত্তাত্রেয়, ওনার আরাধনা করেছিল এবং ওনার কাছ থেকে আশীর্বাদ রূপে চেয়েছিল হচ্ছে 1000 হাত। কার্তিবীর অর্জুনের 1000 হাত ছিল, ওনাকে কেউ হারাতে পারবে না, এতটাই অসীম শক্তিশালী জায়গা ছিল। মানে জায়গা নয়, এতটাই অসীম শক্তিশালী কার্তিবীর অর্জুন ছিল, এতটাই পাওয়ারফুল এবং খুব ভালো মানুষ ছিল। 1000 হ্যান্ডস once at a time, ইয়েস, বিশাল আকৃতির ছিল, যে কারণে গোটা ইন্ডিয়াকে ক্যাপচার করতে বেশি সময় লাগেনি। এবং উনি কিন্তু খুব ভালো মানুষ ছিল। কার্তিবীর অর্জুন অনেক একটা লং পিরিয়ড অফ টাইম উনি কিন্তু রাজত্ব করেছেন, ইন্ডিয়াকে সামলে রেখেছিল। ইয়েস, উনি খুবই ভালো মানুষ ছিল, যে কারণে এটা পসিবল হয়েছিল অতটা টাইম অত সুন্দরভাবে ম্যানেজ করে থাকা। কিন্তু উনি একটা টাইম করাপ্টেড হবেন, উনি একটা টাইম মানে স্ক্রিপ্টেড না। উনি কি এখন বেঁচে আছেন? না, সেটা তো বলছি আমি, তার আগের কথা বলছি যে পরশুরামকে যে পাঠাচ্ছে, মানে এটা অলরেডি জানা আছে যে কার্তিবীর অর্জুন এইরকম জায়গায় যেতে চলেছে, এই আমি আশীর্বাদটা করে ফেলেছি, তারপরে এইরকম জায়গায় যেতে চলেছে, সেটা কিন্তু একদম দেখতে পেয়ে গেছে। তো যার জন্য ওটাকে স্টপ করবার জন্য আগে থেকে একটা ওষুধ দেওয়া, পাঠিয়ে দেওয়া, নিজের ছেলের ভুল ভাঙার জন্য ছেলের বন্ধুকে নিয়ে আসা। হ্যাঁ, একদম ঠিক আছে। পরশুরামকে ওখানে ড্রপ ডাউন করা হয়ে গেছে। তো ভালো, পরশুরাম তখন একদম শান্ত মস্তিষ্কের মানুষ, তখন সে ধ্যান ট্যান করে একদম এরকম। আর এদিকে কার্তিবীর অর্জুন গোটা পৃথিবী সামলাচ্ছে খুব সুন্দরভাবে, ভালো কথা। কিন্তু আস্তে আস্তে শুরু হয় হচ্ছে কি করাপশন। এই যেমন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি ছোটখাটো, ভালোই না, গভর্নমেন্ট না বললে এটাকে আমরা রিলেট করে বোঝাতে পারবো না যে করাপশন বলতে আমি কি করাপশন বলছি। জাস্ট লাইক দ্যাট, এই রকম টাইপ অফ করাপশন, মানুষের উপর নির্যাতন, বিভিন্নভাবে শোষণ, মানুষকে রিলেট করাতে হবে আমাকে। গভর্নমেন্ট বা কিছু জিনিস আমাকে তুলতে হবে, উইদাউট সম্ভব না, কানেক্ট করাতে পারবো না। বুঝতে পারলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি গভর্নমেন্ট, এটা মানুষের ইভিল নেচার। হ্যাঁ, ডাইরেক্ট গভর্নমেন্টে যাওয়াটা উচিত বলবো না, মানে গভর্নমেন্ট নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা।
ডাইরেক্টলি গভর্নমেন্ট না। হ্যাঁ, তো যাই হোক, এবারে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে যে সাইডের যখন কিছু কিছু জায়গায় স্টেটে আমরা ধরি প্রধানমন্ত্রী একটা ক্যাব একদম মেন সেন্টারে আছে, যে হচ্ছে কার্তিবীর অর্জুন। বিভিন্ন জায়গায় চিফ মিনিস্টার রাখা আছে, বিভিন্ন জায়গায় রাজা আছে, কিন্তু ও হচ্ছে টপ রাজা, মানে প্রধানমন্ত্রী, বাদ বাকিগুলো মুখ্যমন্ত্রী। ইয়েস, ও হচ্ছে একদম শীর্ষে সাম্রাজ্য, একদম একদম একদম। আস্তে আস্তে তলার মুখ্যমন্ত্রীগুলো করাপ্টেড হচ্ছে, তো আলাদা আলাদা রাজাগুলো হ্যাঁ করাপ্টেড হচ্ছে, এবং এইটার চাপে পড়ে আস্তে আস্তে গোটা ক্যাবিনেট কার্তিবীর অর্জুনের হচ্ছে। এবং কখন যে কার্তিবীর অর্জুন ভালো থেকে করাপ্টেড হয়ে গেছে কার্তিবীর অর্জুন নিজেও বুঝতে পারেনি। অ্যান্ড আস্তে আস্তে সেই প্রকোপটা বেড়ে চলেছে এবং যেটাকে দাঁড় করাবার জন্য, যেটাকে আটকাবার জন্য পরশুরামকে পাঠানো হয়েছে। আচ্ছা, করাপশন মানে সেই সময় প্রজাদেরকে ভালোভাবে না রাখা, হ্যাঁ নির্যাতন বলতে মারধর বা এইসব নয়, মানে তাদেরকে মেন তখন প্রবলেম কি ছিল, অন্ন। তার থেকে যদি বেশি পরিমাণ ট্যাক্স যদি নেওয়া হয়, তার থেকে যদি বেশি পরিমাণ নেওয়া হয়, যতটা ফসল হলো না, বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে খুব লেস করে দেওয়া, বঞ্চিত করে রাখা, তো এইসব জিনিসগুলো যেখানে ডেভেলপমেন্টের জন্য এত টাকা দেওয়ার কথা, সেখানে ওই ডেভেলপমেন্টটা করলো না। মানুষের একটা দরকার, এখানে কুয়াটাতে প্রবলেম হয়ে গেছে, সেটাকে সাফ সাফাই করা দরকার, সবকিছু ঠিকঠাকভাবে প্রসিডিওরে আনা দরকার, সেই জায়গাটা করছে না টাইপস। যাই হোক, পয়েন্টে আছি। সেটা হচ্ছে যে একদিন কি হয়, এই কার্তিবীর অর্জুন সেনা আসছিল, তো ওই আশ্রমের পাশ দিয়ে আসছিল, মানে পরশুরামের পিতা জগদম্বিনী ওনার ওই আশ্রমের পাশ দিয়ে আসছিল। আস্তে আস্তে ওখানে আশ্রম দেখে দাঁড়ায় এবং লাঞ্চের জন্য ওখানে আশ্রমে রয়েছে, তো খাওয়ার জন্য করে। তো এই এনাদের কাছে একটা গরু ছিল, কামধেনু। কামধেনু মানে অত সৈন্য এসেছিল, তাদের খাবারটা কামধেনু প্রোভাইড করেছিল। কামধেনুর কাছে প্রণাম করে প্রত্যেকে মানে ক্ষুধা মেটাবার জন্য খাবার প্রার্থনা করা হয়েছিল, এবং কামধেনুর কাছ থেকে সেই খাবার ভোজন কামধেনু ডেলিভার করে দিয়েছিল। ঠিক আছে, তো ওখানে এই কথাটা যখন দেখে যে একটা সামান্য গরু এতজনের খাবার মিটিয়ে দিল, সে নর্মাল খাবার, নট দুধ, ফুড দিয়েছিল, তো এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা কিভাবে পসিবল? এই কথাটা কার্তিবীর অর্জুনের কানে যায়। তো উনি বলেন যে যাও গিয়ে কামধেনুকে নিয়ে চলে এসো, তাহলে তো আমার এত যে খাবার কস্টিং এ তো যাবে না, আমি তো কামধেনুকে রেখে দেবো, বলবো সবাইকে খাবার করে দেবো, তাহলে তো আমার টাকা আরো বেঁচে যাবে। তো তখন ওনাকে পাঠিয়ে দেয় কি না আশ্রমের ওখান থেকে, জগদম্বিনীর কাছ থেকে কামধেনুটা আনবার জন্য সৈন্যকে পাঠিয়ে দিয়েছে। কামধেনুকে জোর জবরদস্তি করে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। পরশুরাম আসে। পরশুরাম এসে যখন শোনে যে এরকম হয়েছে, কামধেনুকে নিয়ে চলে গেছে, প্রচন্ড ক্রোধিত হয় এবং ওখান থেকে আস্তে আস্তে ট্রিগার আপ করে ওনার মধ্যে কি বলবো পাওয়ারটা। উনি সোজা যান, গিয়ে কার্তিবীর অর্জুনকে হত্যা করে। কিভাবে? কাল ভৈরবের হাতে একটা অস্ত্র থাকে, কাইন্ড অফ এক্স, যেটা জিউসের কাছে ছিল, মানে যেটা মেতে লেখা আছে এটা না, জিউসের কাছে একটা বিদ্যুতের মতো ছিল না, ওটা তো ইন্দ্রের কাছে আছে। প্যাটার্নটা হচ্ছে এই কতকটা এই সাইডে এরকম কাত্তানের মতন এরকম ভাবে আসছে, মাঝখানে ডান্ডি, এদিকে একটা ছোট্ট থাকে, আর এদিকটা একটা হচ্ছে ঠিক একদম এরকম পুরো ব্লেড। একটা ভিডিও একটা ছবি পুট করে দিলে পরশুরামের একদম বোঝা যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো ওইটা হচ্ছে কিন্তু শিবের থেকে পাওয়া, তার কারণ হচ্ছে জাস্ট একটা এই কথাটা না বললে বলবে যেটা কোথা থেকে পেলো, এটা কিভাবেই বা শিব দিল। পরশুরামকে শিব একবার ডেকে পাঠিয়েছিল, একবার ভগবানদের ওখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল যে একটা রাক্ষস যে ভগবানদের উপরে, মানে অসুর, ঠিক আছে,
রাক্ষসরা কিন্তু অসুর বা রাক্ষস এরা কিন্তু আমাদের মতো না, এরা আমাদের থেকে কিন্তু অনেক হায়ার বিং। ওরা কিন্তু প্রচন্ড নলেজেবল পার্সন। ওরা হচ্ছে সাধক এক কথা। ওরা ওরা একটা দেবতা যেরকম একটা অসুরও সেরকম, দুজনের কাছে সেম নলেজ আছে, ডিফারেন্স একটাই, এ নেগেটিভ কাজে ইউটিলাইজ করে, এ কল্যাণের কাজে ইউজ করে। দেবতার কোনো না কোনো দিক থেকে দেবতারই ওটা নেগেটিভ দেবতা। হ্যাঁ, নেগেটিভ দেবতা একদম। তো তখন সেই অসুরকে সংহার করবার জন্য ডিস্ট্রাকশন ইউনিটের কাছে গেছে ম্যানেজার শিব। স্যার কি করা যায় বলুন স্যার, এরকম সমস্যায় পড়েছি, আমাদের উপর অ্যাটাক করছে, আমাদের জায়গাতে চলে আসছে, কি করে একে আটকাকে তো কোনোভাবে আটকাতে পারবো না, হ্যাঁ বহুত ডিস্টার্ব করছে। বলছে তুমি চলে যাও। আরও একটা জিনিস, এই পরশুরামের নাম ছিল হচ্ছে রাম। আচ্ছা। তো বলে যে তুমি যাও, আমার একজন ধ্যান করছে, তুমি ডিরেকশন বলে দেয় যে তুমি ওই পর্বতের ওখানে যাও, ওখান থেকে একজন রাম নামে এক সাধক আমার আরাধনা করছে, তুমি তাকে নিয়ে এসো। তো ওখান থেকে নিয়ে আসা হয় পরশুরামকে। পরশুরামকে যখন বলে যে স্বয়ং শিব, কার সাধনা করছিল? শিবের। আর বিষ্ণুর অংশ? হ্যাঁ, বিষ্ণুর আংশিক অবতার, আংশিক, কেন নিজে জানতো না। তো সোজা যায় এবং বলে যে তোমাকে এই কার্যটা করতে হবে। কিন্তু বলে হ্যাঁ প্রভু আমি করব, কিন্তু কারণ সে তাকে ইষ্টদেব, তাকে ডাকছে, সে তাকে আবার একটা অর্ডার দিচ্ছে, তো সে তো প্লিজ হ্যাঁ আমি একদম করব। কিন্তু আমার একটাই কথা যে আমি এতটা ক্যাপেবল এনাফ তো আমি নই, মানে আমি এত আমার অস্ত্রবিদ্যা নেই, এত আমার নলেজ নেই। তো তখন শিব বলে ঠিক আছে সেটা তো আমি বুঝে নিচ্ছি, আশীর্বাদ করে এবং দুটো জিনিস দেয়। এক, শিবের ধনুক পিনাকা, শিবের স্তোত্রমে আছে পিনাকা হস্তায়া, ঠিক আছে, পিনাকা শিবের ধনুক। আর যে শোরটা যেটা ওই এক্সট্রা যেটা দেয় পরশুরামকে শিব, যেটা আমরা কাল ভৈরবের হাতে দেখে থাকতে পারি, যেটা কাল ভৈরব হচ্ছে শিবের ক্রোধ থেকে জাগরিত একটা পুরুষ, কাল ভৈরব, ঠিক আছে। তো ওই শোরটা পরশুরামের কাছে থাকে, ওটা ভয়ঙ্কর 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 পাওয়ারফুল, প্রচন্ড পাওয়ারফুল। ওটা একটা অস্ত্র যেটার সামনা হনুমানজির গদা, কি বলবো, ওটাকে কখনো মানে ডিস্ট্রয় করা সম্ভবপর নয়। শ্রীকৃষ্ণের চক্র, আর এখানে এই এক্স ব্রহ্মাস্ত্র থেকেও বড় কিছু না, ব্রহ্মাস্ত্র তো সব অস্ত্রের গুরু, ওটা সাথে এটার আবার তুলনা করলে হবে না। এটা ওটা ওয়ান কাইন্ড অফ, মানে কিভাবে বলবো, ওটার জন্য আমি এখানে কথা বলছি স্টেট নিয়ে, তুমি সেন্ট্রালের প্রধানমন্ত্রীর পাওয়ারের সাথে তুমি ফট করে মুখ্যমন্ত্রীর পাওয়ারের তুলনা করে ফেলছো, প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো ওটা দিয়ে, ওই অস্ত্র দিয়ে ওখানে রাক্ষসদের কিন্তু সংহার করেছিল পরশুরাম। তারপরে আবার শান্ত হয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার ধ্যানে চলে এসেছিল। কিন্তু ওখানে ওই যে ক্রোধটা যেটা দিয়েছিল সেটার ফলে কার্তিবীর অর্জুনের কাছে পাঠানো হয় যখন, আর কার্তিবীর অর্জুনও অনেক পাওয়ারফুল ছিল, অনেক ভালো ছিল, ওকে মারবার কোনো দরকারই ছিল না যদি এরকম খারাপ, যদি করাপ্টেড যদি না হতো। আর ওকে মারাটাও সম্ভব ছিল না, এতটা পাওয়ারফুল ক্যারেক্টার ছিল। শিবের আশীর্বাদ আর নারায়ণের অবতার হওয়ার কারণে সামনে টিকতে পেরেছিল। কারণ দত্তাত্রেয় যার কাছ থেকে ও এই শক্তিটা পেয়েছে সেটাও কিন্তু একটা নারায়ণের অবতার, ঠিক আছে। আর এ কিন্তু আংশিক অবতার, সে ডাইরেক্ট অবতারের কাছ থেকে পেয়েছে, আর এই স্বয়ং নিজে আংশিক অবতার, তো এর কাছে একটা নিজে পাওয়ারফুল তো আছেই। তারপরে শিবের আশীর্বাদে অস্ত্রবিদ্যা, যুদ্ধ কৌশল সবকিছুতে পারদর্শী হয়েছে। নলেজ, জ্ঞানের অসীম ভান্ডার হচ্ছে শিব, সবকিছু শিবের কাছ থেকেই আসছে। তো সেখানে পরশুরাম ওই পাওয়ারটা ইউটিলাইজ করেছিল, সে কারণে কার্তিবীর অর্জুনের হার নিশ্চিত ছিল। এটা কার্তিবীর অর্জুন ভাবেনি। তো কার্তিবীর অর্জুন যখন মারা যায়, মেরে দিয়ে তো চলে আসে, পরশুরাম এসে আবার যে কেসে আমি ধ্যান করতে চলে গেছে। ইন দ্য মিন টাইম এখানে আসে কার্তিবীর অর্জুনের ছেলেরা, তারা প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আমার বাবাকে হত্যা করেছে, ওটা পৃথিবীর রাজা, তাকে হারাবার কারো ক্ষমতা নেই, এমনি বুস্টার বাবা এত শক্তিশালী, বাবাকে মেরেছে, কি কার এত বড় সাহস। তো সোজা এসে জগদগ্নি
মানে পরশুরামের বাবাকে ডাইরেক্ট মেরে দিয়েছে, দিয়ে চলে গেছে। পরশুরাম দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছে, দিব্য দৃষ্টি নয়, ধ্যান যোগে দেখতে পেয়েছে, ছুটে এসেছে। কি হয়েছে? তখন মাতা রেণুকা স্বামীকে কোলে নিয়ে আছে, কাঁদছে, বলছে যে এইভাবে হয়েছে। তো তখন একটা ভয়ঙ্কর ব্লাস্ট যেটা হয় পরশুরামের মধ্যে, যেটা এই যে দুটো টাইমেও যেটা হয়নি, সেটা তখন হয়েছিল। ক্ষত্রিয়দের ওপর প্রচণ্ড পরিমাণে একটা অ্যাগ্রেশন জেগে ওঠে। আর অলরেডি তখন কিন্তু গোটা পৃথিবীতে যা ক্ষত্রিয় আছে, রাজা ছিল সবাই করাপ্টেড, মেন রাজা করাপ্টেড ছিল, তাকে খতম করে দিচ্ছে। এবার সাইডে যারা আছে তারা তো আরো বিশৃঙ্খল হয়ে গেছে, কারণ যে ক্যাপিটালে বসেছিল সে নেই, আরো বাঁধন ছাড়া, লাগাম ছাড়া, যেদিকে যে যা খুশি তাই করছে। তো তখন সে মানে ফিল করতে পারে যেটা আমার পিতার সাথে হয়েছে। তো এটা তার মানে তখন সবকিছু মানে চোখের সামনে থেকে একটা পর্দা সরিয়ে মানে নর্মাল একটা ঋষিমুনি পরম্পরা থেকে সে বেরিয়ে সমাজটাকে দেখে যে হ্যাঁ এটা তো আরো চারদিকে হয়ে আসছে, কিন্তু ততদিন সে তাকিয়েও দেখেনি যে কোথায় কি হচ্ছে। বুঝতে পারছেন, দ্যাটস দ্য কনসেন্ট্রেশন। কোথায় কি হচ্ছে, যেটা শুধু অর্জুনের মতন ফোকাস, শুধু চোখই দেখতে পাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছে না, পাখির চোখটাই দেখতে পাচ্ছে বান মারবার সময়, এই লেভেল। তো তখন বুঝতে পারছি ক্ষত্রিয়রা এতটা খারাপ কাজ করছে, এদেরকে দমানোটা খুব জরুরি। তো সেই সময় ক্ষত্রিয় বিনাশ করবার জন্য বেরিয়ে পড়ে। আমি সব ক্ষত্রিয়কে বিনাশ করবো, পৃথিবী থেকে কোনো ক্ষত্রিয় বেঁচে থাকবে না। 21 বার ক্ষত্রিয় বিহীন করেছিল পরশুরাম পৃথিবী, রক্তবন্যা বইয়ে দিয়েছিল ক্ষত্রিয়দের। ক্ষত্রিয়রা ভয় পালিয়ে যেত, পরশুরাম আসছে শুনে। সেই স্টেটের পাশ দিয়ে পরশুরাম যাচ্ছে, ক্ষত্রিয়রা গায়ে নেই, এরকম কন্ডিশন করে দিয়েছিল। তো পরশুরাম গিয়ে তো একদম সব ছেলে পুলে যা ছিল সব খতম, যেখানে যত ক্ষত্রিয় দেখেছো সব পর 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 কাটতে শুরু। তো এরকমভাবে বিভিন্ন টাইমে পর 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 এরকম আবার একটা বিল্ড আপ হচ্ছে, যেই না যারা মানে যারা ছোট ছিল তারা যেই না বড় হয়ে আবার ওই ক্ষত্রিয় পজিশনটা আসছে, লিড করবার জায়গায় আসছে, আবার আসছে, সংহার করছে, বেরিয়ে যাচ্ছে। মানে কেউ পজিশনে উঠতেই দিচ্ছে না, ক্ষত্রিয় জায়গায় আসতেই দিচ্ছে না, এরা ফুল ফ্লেজেডে চলবে। তো যেটা 21 টাইমে যেখানে আটকানো হয় সেটা হচ্ছে রামের অবতার যখন জন্মায়। তো এই দশরথও কিন্তু জানতো যে পরশুরাম কিন্তু অবতার, আংশিক অবতার নারায়ণের। দশরথ প্রচণ্ড পাওয়ারফুল রাজা ছিল, কিন্তু দশরথ কিন্তু ভয় পেত। তার কারণ হচ্ছে উনি বিষ্ণুর আংশিক অবতার, যুদ্ধে কখনো পরাজয় মানে হারাতে পারবে না। কিন্তু হয়রাজ দশরথ কিন্তু বিশাল বিশাল পাওয়ারফুল ক্যারেক্টার, যুদ্ধে হারানো অসম্ভব দশরথকে। দশরথ ভয় পেত। তো দুটো টেকনিক ছিল যে পরশুরামকে আটকাবার। ক্ষত্রিয়রা বাঁচবার চেষ্টা করতো দুটো কারণে। এক, মানে একটু ওয়ার্ড লাগবে শুনতে, বাট ওই টাইমে ওই দুটো ইউটিলাইজেশন করা হয়েছে। এবার বলছি ডাইরেক্ট আমি। এক হচ্ছে, যদি সেই সময় কোনো রাজা তার বিয়ে করছে, 7 পাকে ঘোড়া যেটা হয় না, ঘুরছে, তো ওই টাইমে বিয়ে চলছে, ওই টাইমে পরশুরাম যেহেতু ঋষি পরম্পরা থেকে আসছে, একটা যৌগিক কাজ চলছে, তো সেখানে কিছু হস্তক্ষেপ করে না। যেহেতু ঋষি পরম্পরা থেকে আসছে, ক্ষত্রিয় গুণ আছে, কিন্তু ঋষি পরম্পরা থেকে তো বিলং করছে, তো এই জিনিসটা এটা বাধা দেয়া, এটাকে হ্যাঁ 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 করতে চাইছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা, যদি কোনো স্ত্রী, কোনো ক্ষত্রিয় রাজার স্ত্রী তার সামনে অর্ধনগ্ন অবস্থায় বা পুরো নগ্ন অবস্থায় যদি চলে আসে, এটা মানে এটাতে কি মানে তার তো পাপ লেগে যাবে না। মানে এরকমভাবে দৃষ্টি পড়লে মানে যা পরশুরামের যে ক্যারেক্টারের যে গুণ, সেটা নষ্ট হয়ে যাবে, অভিশাপ লেগে যাবে ওটাতে। তো মানে এরকম কোন একটা পজিশন ফিল করতে পারলে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসতো। এই দুটো পয়েন্ট। আর দশরথ স্ত্রীকে এরকমভাবে অন্যকে বেইজ্জত করবার, এটার কোনো মানে হয় না। তো দশরথ যেটা করেছিল সেটা হচ্ছে যে দশরথের অনেক স্ত্রী আছে, 300-350-র ওপরে। তো তার কারণ হচ্ছে বাঁচবার জন্য পরশুরামের কাছ থেকে। পরশুরাম অনেকবার অযোধ্যায় গেছিল, অযোধ্যায় আসছে,
একটা বিয়ে করতে হবে, কিছু করবার নেই, এসেছে কি করা যাবে, এখন তো বিয়ে করছি, এখন তো মারা তো মানে এখন মারবেন আমাকে, দশরথ তো জানে কিছু করবার নেই, এখন তো বিয়ে করছি প্রভু, এখন এখন কিসের জন্য, মানে বিয়েটা হয়ে যাক, তারপরে বিয়ে হতে হতে তখন তো অন্যদিকে চলে গেছে সে পরশুরাম, আর পরশুরামের স্পিড লাইটনিং স্পিড যাওয়ারও, তো বেরিয়ে চলে যাবে ততক্ষণে, জানি আবার রাউন্ড মেরে ঘুরে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে, তো ততদিনে আবার যখন আসবে আবার তখন আবার বিয়ে করছি, আমি এখনো বিয়ে করছি, আরেকটা বিয়ে করছি, এইভাবে গ্যাপিং হয়েছে। তো পরশুরাম আসে হচ্ছে যখন কি হাঁপিয়ে যাচ্ছিস, ঠিক আছে, তো একটুখানি মজার ছলে বলি। না হাঁপাচ্ছি না, আচ্ছা একটু বোরিংও লাগছে না কিছু, আমি মাইন্ড বাকি দিচ্ছি আমার। আচ্ছা ওই জন্য ওকে। তো যখন বিশ্বামিত্র মুনি যখন রাম আর সীতার বিয়ে হচ্ছে, সীতাকে অনেকে ভাবে যে নর্মাল খুব একটা ক্যারেক্টার, ঠিক আছে, রামের বউ সীতা, রাম একটা বিশাল বড় পাওয়ারফুল ক্যারেক্টার, সীতার কোনো কি করেছে সীতা সেরকম কোনো বর্ণনা সেরকমভাবে কেউ জানে না। সীতা কিন্তু মানে ওই যে রাম যে ধনুকটাকে উঠিয়েছিল, পিনাকা ধনুকটা, ওই ধনুকটা তো পরশুরামই রেখে গেছিল ওনার কাছে, বলেছিল যে আপনার মেয়ে জনক রাজার কাছে রেখে গেছিল, যে বলেছিল যে এই ধনুক যে ওঠাতে পারবে, যে টঙ্কার পড়াতে পারবে, সেই তার সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, মানে সীতার বিয়ে দেবেন, সেই আপনার যোগ্য হবে আপনার মেয়ের জন্য। কিরকম একটা সেই মার্ভেলের হ্যামার ওঠানোর মতো গল্পটা না? তো এইসব জিনিস কপি করা, ওয়েস্ট কপি করেছে আমাদের কাছ থেকে ম্যাক্স, আমি এটাই বলবো। আমি কাউকে অপমান করছি না, ডিপ ডাউন যে ডিপ ডাইভ করবে সনাতনে, সে বলবে ভাই এ তো চোরাই মাল, এ তো পুরো চাইনিজ কপি, পুরো একদম সত্যনাশ, ওগুলো সবই যা দেখে সবাই মজা পাচ্ছে। আমি কাউকে কোনো অপমান বা ছোট করছি না, মূল স্টোরি কিন্তু এখান থেকে বস, মূল স্টোরি এখান থেকে। তো আসি, কোথায় ছিলাম আমরা? ধনুকে টঙ্কার পড়ানো, ওখানে ওই সীতা, আমি সীতার পাওয়ারের ক্যারেক্টার, আমি জাস্ট একটা পয়েন্ট জাস্ট বলছি, এই সীতা না ছোটবেলায় ওই পিনাকা ধনুকটাকে এক হাতে উঠিয়ে ওই ধনুকটা নিয়ে খেলা করতো, যেটা আচ্ছা মহারথীরা সীতাকে বিয়ে করবার জন্য গেছিল, তারা ওটাকে চাগিয়ে তুলতে পারেনি। তো সীতা একটা মানে খুব নগণ্য ক্যারেক্টার নয়, যে একটা মানে খুব একটা এলেবেলে ব্যাপার স্যাপার ওরকম নয়, প্রচন্ড পরিমাণে শক্তিশালী, ওটা একটা শক্তির প্রতীক, আর রাম হচ্ছে শক্তিমান, স্বয়ং লক্ষ্মী, লক্ষ্মীর অবতার সীতা। তো এনিওয়েজ, তো আসি এবার এখানে, রাম যখন যায় তো ধনুকটাকে তুলে টঙ্কার পড়া থেকে ধনুকটা তো ভেঙে যায়। ধনুকটা কাজ ছিল, শিব দিয়েছিল কাকে? পরশুরামকে। পরশুরাম দিয়েছে রাখো, যে পড়াবে তাকে তুমি বিয়ে দেবে, এটা তো বলেনি যে ভেঙে ফেলবে, তো পড়া থেকে তো ভেঙে গেছে, এবার তো গেছে খেপে। কি হয়েছে পরশুরাম, এই কিসের জন্য ভেঙেছে চলো যাও এক্ষুনি, সোজাসুজি বেরিয়ে চলে এসেছে, এসে একদম আজকে একদম খতম, রাম শেষ ছবি, এরকম অবস্থা। পরশুরামের ওই ক্রোধ দেখে রাম বুঝতে পারছে হয়ে গেল, এ তো সব বোনাস, আমি আটকাতে পারবো না। রাম ক্ষত্রিয় ছিল, যাই ছিল, রাম বুঝতে পারছে এটা যদি হয়, কারণ দুটো সামনাসামনি দুটো অবতারে যদি যুদ্ধ হয় কি হবে বলতো, দুটো হাতি যদি যুদ্ধ করে, দুটো হাতি ক্ষত বিক্ষত হবে, বেঁচে থাকবে, কি হয় বলতো, গোটা বাগানটা ডিস্ট্রয় হয়ে যাবে, গোটা পৃথিবীর ভারসাম্য হিলে যাবে, পাতাল লোক থেকে স্বর্গলোক সব কেঁপে উঠবে, ব্যাপারটা এটাই হবে। যে জীবন প্রণালীটা চলছিল সেই সব ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এটাই হবে। কেউ হারবে না, যুদ্ধ চলতেই থাকবে, ব্যাপারটা এটাই হবে। তো রাম দেখছে শুকনো আলায় আমি সর্বনাশ করে ফেলেছি, তো এবার কি করা যায়, তো ডাইরেক্ট নিজের অবতারটা দেখায়। তার কারণ কি, রাম কিন্তু আংশিক অবতার নয়, ডাইরেক্ট অবতার নারায়ণের, আর এখানে পরশুরাম কিন্তু ডাইরেক্ট নয়, আংশিক অবতার, যে কারণে পরশুরামও স্বয়ং নারায়ণের অবতার। পরশুরাম কিন্তু দেখাতে পারেনি যে আমিও নারায়ণ অবতার। পরশুরাম রামের যখন নারায়ণ অবতারটা দেখে তখন
বুঝে যায় যে না, আমার যে কাজ ছিল, আমার কার্য সমাপ্ত হয়ে গেছে। আমার থেকে বড় কোনো অবতার পৃথিবীতে না, আমার থেকে বড় কোনো অবতার, বড় ছোট এখানে কোনো হয় না। আচ্ছা, আমার কার্য শেষ হয়েছে আবার ধর্ম স্থাপন করবার জন্য। আমি কিসের জন্য করছিলাম কাজটা? ধর্ম স্থাপন করবার জন্য। কিন্তু ওই যে বেড়িটা পড়াবার জন্য এখন অব্দি কেউ প্রপারলি গাইডেড একটা মিসাইল কেউ রেডি করতে পারেনি, যে একদম 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 কি বলবো নিচুপ থাকবে। তো সেই একদম ওরকম একটা প্রপার কোয়ালিটির একটা পুরুষ, কোনো ক্ষত্রিয় আসেনি, তো সেহেতু সে স্টপ করেনি। সেই পুরুষটাকে পাঠানো হয়েছে রাম। তো রামকে যখন দেখে যে হ্যাঁ পারফেক্ট মানুষজন এসে গেছে, এবার আমার যে কাজ, সেই কাজটা আমার বন্ধ করা উচিত, এবার আমার আবার ধ্যানে চলে যাওয়া উচিত, নিজের আবারও নলেজ গেইন করার জায়গায়। তো আবার স্কুলে চলে যায়। স্কুল মিন্স নিজের স্কুল, নিজে পড়াশোনা, ডাইরেক্ট কানেকশন। তো পরশুরাম থেকে গায়েব হয়ে গেল রামায়ণে, খতম। আর রামায়ণের কোনো এর সাথে কোনো উল্লেখ নেই, ঠিক আছে। এরপরে যা চলে যাবে সোজা মহাভারতে। পরশুরাম হয়তো কিছু কিছু জায়গায় আছে, আমি যতদূর পড়েছি তার মধ্যে হয়তো নেই, থাকতেই পারে। আমি ডাইরেক্ট এটা বলাটা খুব বড় ভুল হবে যে নেই, থাকতেই পারে। এতটা ভাস্ট এরকম ভাবে বলা উচিতই নয়, আমি খুব বড় ভুল করবো। খুব ছোট রোল না, অনেক বড় বড় রোল আরো প্লে করেছে। এর মাঝখানে হনুমানজির সাথেও পরশুরামের ডাইরেক্ট যুদ্ধ হয়েছে, কারণ যখন ওই সংহার করছিল হনুমানজি বলছে আরে হয়ে গেছে না, তুমি এখনো তুমি যারা খারাপ কাজ করছিল তাদের কোনো, এরা তো করাপ্টেড নয়। বলছে বানর, তোমার বানর প্রজাতির সাথে আমার কোনো প্রবলেম নেই, তুমি সরে যাও। যেরমভাবে ক্রোধের বসে যেরমভাবে মানুষ বলে, ঠিক এই জিনিস হয়েছিল হনুমানজির সাথে। হনুমানজি বলছে না, আমি তো এদেরকে প্রোটেক্ট করবো। মানে রাজারা ভয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল, হনুমানজি সেখানে ধ্যানে ছিল। তো হনুমানজি দেখে বলে কি হয়েছে, তোমরা এখানে এরকম ভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, তোমরা একজন রাজ ভেসে আছো, তোমরা এখানে লুকিয়ে আছো কিসের জন্য? বলছে আমাদেরকে এরকম ভাবে মারতে আসছে, পরশুরাম মেরে ফেলবে, ক্ষত্রিয় বিহীন করছে গোটা পৃথিবীতে। তো ঠিক আছে, আমি আছি প্রোটেকশনের জন্য, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। ওইখানে হয়েছিল দুই অবতার একদম আবার মুখোমুখি হয়েছিল, হনুমানজি আর পরশুরাম, এবং সেখানে যুদ্ধ হয়েও ছিল। সেই যুদ্ধের গোটা স্বর্গ পাতাল সব লোক, আমাদের পৃথিবী থেকে বেস থেকে 7টা, উপর থেকে 7টা, 14টা লোক কেঁপে উঠেছিল। এবং সেখানে ইন দ্য মিন টাইম আসতে হয় স্বয়ং মহাদেবকে। এবং স্বয়ং মহাদেব যেহেতু আমাদের কি বলে পরশুরামের ইষ্টদেব, সে যখন কথাটা বলছে, এবং এখানে হনুমানজি হচ্ছে শিবের রুদ্র অবতার। তো দুজনই ওখান থেকে মেইন সোর্স হচ্ছে ওটা, ঠিক আছে। তো যখন দুজন যখন বলে তোমরা আমারই অংশ, তুমি আমার শিক্ষা নিয়েছো, তোমার কাছে আমার জ্ঞান আছে, আর এ আমার অবতার, তুমি যার সাথে লড়ছো। তোমরা দুজন, হনুমানজির সাথে তোমার যুদ্ধটা কিসের জন্য হয়েছে? হনুমানজির ধর্মের পথে আছে, তুমিও তোমার ধর্মের পথে আছো, কিন্তু তোমার যে কার্যটা ছিল সেই কার্যটা শেষ হয়েছে, তোমার স্টপ হওয়া উচিত। ওই যে 17, 18, 19, 20, 21, 22 যে হয়েছে না, ওখানেও যে একটা পজ হয়েছে, যে কারণে আমরা কাউন্ট করতে পারি। যদি কন্টিনিউ হতো আমরা একবার বলতাম, তো তার মাঝখানে এটা একটা পয়েন্ট, এটা এই কারণে একবার স্টপ হয়েছিল, কিন্তু তারপরে আবার লেগে গেছিল সংহার করতে। কিন্তু রামের পর কিন্তু একটা ফুল স্টপ পড়েছিল, যে হ্যাঁ এসে গেছে, যে পালন করবার কর্তা এসে গেছে। ভালো কথা। তো পরশুরাম ওখানে জিনিসটা হলো, পরশুরাম ওখান থেকে চলে গেল। এবার রামায়ণ তো চললো, এরপরে আসছে হচ্ছে একদম সোজা মহাভারতে। পরশুরাম হচ্ছে 3 জনের গুরু ছিল মহাভারতে। কর্ণ একটা ক্যারেক্টার, আর 2টো ক্যারেক্টার। অস্ত্রগুরু দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্ম। এনাদের গুরু ছিল। পিতামহ ভীষ্মকে হারাবার ক্ষমতা কারো ছিল না। পিতামহ ভীষ্মের সাথে মানে টেস্টিং পিরিয়ডে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে ভীষ্মের সাথে যে যুদ্ধটা হয়েছিল অসম্ভব হয়ে গেছিল হারাবার। এবং সেখানে স্বয়ং গঙ্গা ধরিত্রী দুজনে মিলে সাপোর্ট করেছিল ভীষ্মকে, কারণ পরশুরাম হাবি হয়ে যাচ্ছিল ভীষ্মের ওপর। তো সেখানে ভীষ্মকে সাপোর্ট দেয়, এদিকে পাত্তা হিলে যাচ্ছিল, সেটাকে সাপোর্ট দিয়ে আবার সোজা করে দেয়। তারপরে তোমার ধরিত্রী আর একটা বান দেয়, সেই বানটার আনসার পরশুরামের কাছে ছিল না, যে কারণে পরশুরাম হার স্বীকার করে, নিজে হার মেনে নেয়, নিয়ে চলে যায় এবং বুঝতে পারে যে
এই ক্যারেক্টারটা এখানে কিন্তু খতম হয়ে যেত আমি যদি আরও যদি এরকমভাবে চালিয়ে যেতাম। আর এমনই একটা জিনিস দেয় যেটার আনসার পরশুরামের কাছে ছিল না। আনসার মিনস এখানে সেটা সেই অস্ত্রটা ছিল না, ওটাকে ডিজলভ করবার অস্ত্র ছিল না পরশুরামের কাছে। তো এখানে পিতামহ ভীষ্মকে সাপোর্ট করা হয়েছিল। তো যাই হোক, তো পিতামহ ভীষ্মের সাথেও পরশুরামের যুদ্ধ হয়েছিল। আমি জাস্ট এই কথাটা বলতে চাইলাম এখানে। তো বিভিন্ন ক্যারেক্টারের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যুদ্ধ প্রণালিত হয়েছে। এবার এই তিনজনের গুরু ছিল। কর্ণ তো নিজে জানতো না, সেটার কারণে আর বুঝতে পেরে গেছিল পরশুরাম যে কর্ণ ক্ষত্রিয় নয়। তার কারণ আশা করছি গল্পটা জানে অনেকে, না বলবো, জানতে চাস? ওকে। তো কর্ণ দেখে যে রাজরাজাদের ছেলেরা মানে এইসব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদিকে দুর্যোধন, এরা সবাই বিভিন্ন বিদ্যা শিখছে একদম সিলেক্টিভ গুরুদের কাছ থেকে, দ্রোণাচার্য হ্যান ত্যান এনাদের কাছ থেকে শিখছে। কর্ণরও খুবই ভালো লাগতো, কিন্তু শেখার গুরু কেউ শেখাতো না, কারণ তার বংশের কুল জানতো আগে। আর এই ক্ষত্রিয় ব্রাহ্মণ এই জিনিসটা আমাদের সমাজে কাস্ট সিস্টেমটাকে অনেকে খারাপ বলে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা এখন পাঞ্চ আপ হয়ে যাওয়ার কারণে প্রবলেম হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা করাটার পিছনে প্রচণ্ড পরিমাণে একটা লজিক্যাল ব্যাপার ছিল। এই জিনিসটা যদি কেউ যদি এটার ব্যাপারে যদি আগ্রহী হয়, তাকে আমি একটা জিনিস বলবো, আমি সাজেস্ট করবো, যদি কেউ আগ্রহী হয় এই কাস্ট সিস্টেমের ব্যাপারে বোঝবার জন্য, যদি কেউ কাস্টকে খুব ছোটো চোখে দেখে থাকে, তাকে আমি বলবো মানু সংহিতা পড়বার জন্য। মানু সংহিতাতে আমাদের কাস্টের ডেসক্রিপশন, কেন লজিকটা কিসের জন্য, চারটে বর্ণের মানুষ ওই ব্রাহ্মণের কাজেই পারদর্শী হবে। একটা ব্রাহ্মণ, তাকে যদি ক্ষত্রিয়র পার্ট রোল করতে প্লে করতে বলা হয়, পারবেই না। ঠিক আছে, আমাকে যদি এখন বলা হয় যে তুমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটির একটা অভিনয়, খুব একটা স্যাড ক্যারেক্টার করো, আমি পারবো না। আমাকে যদি বলা একটা ফাঙ্কি ক্যারেক্টার বা একটা একটু রুড ক্যারেক্টার, ট্রাই করতে পারবো। কিন্তু আমাকে যদি বলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করো, পারবো না, চোখে জলই আসবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক লাইক দ্যাট, এরকম হচ্ছে ব্যাপার। বুঝতে পারলাম। হ্যাঁ, তো এবারে আচ্ছা, পয়েন্টটা কোনখানে ছিলাম আমরা এইটার স্টোরি লাইনটার? হ্যাঁ, মানে একটার সাথে একটা এতটা লিঙ্ক চলছে না, একটা পথে এতটা এগিয়ে। হ্যাঁ, কর্ণের ট্রেনিংয়ে ছিলাম। তো কর্ণ যখন যায় যে পরশুরামের কাছে, গুরুর কাছে, উনি একজন বড় গুরু কিন্তু কাউকে শেখান না এরকম বলে। যখন গেছে বলছে যে আমি এসব শেখানো ছেড়ে দিয়েছি, আমি অনেক আগে ছেড়ে দিয়েছি, আমি শেখাতে পারবো না। বলে যে তুমি আগে তোমার পরিচয় চেয়েছিল, বা তুমি কি ক্ষত্রিয়? আমি ক্ষত্রিয়দের কিন্তু বিনাশ করে আমি ক্ষত্রিয়দের শেখাবো না। শেখাতে যায়নি কর্ণকে। ভালো কথা, শেখাতে যায়নি। কি করা যায়? অনেক কাকুতি মিনতি করবার পর রাজি হয়ে বলছে যে আমি ক্ষত্রিয় নই, আমাকে প্লিজ করুন। হ্যান ত্যান অনেক দিন ধরে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছি ঠিক আছে শেখাবে, তো শিখিয়েছে। তো একদিন কি হয়, পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তো ইন দ্য মিন টাইম একটা মানে কি বলে বড় পোকা পায়ে কামড়ায় কি বলে কর্ণের, এবং সে মাংসটাকে মানে কাটছে, মানে খতরনাক পোকাটা। ঠিক আছে, তো যে কারণে এমন হচ্ছে যে ডিসক্রাইব করা আছে যে কর্ণের ধুতি ভিজে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে। তো কতটা পেইনফুল হতে পারে একটা মানুষের গা থেকে একটা পোকা কামড়াচ্ছে, একটা সামান্য মশা বসলে দেখতে পাচ্ছি, মানে মারতে পারা যাবে না, মানে মেরেই দেবো এক্ষুনি, এরকম একটা ব্যাপার, খুব চুলকে ফেলবে, এরকম একটা যে জিনিস। ভাব, সেখানে রক্ত গলগল করে বেরোচ্ছে, মশা কামড়ানো তো ওরকম ফিল হয়, ভাব রক্ত গলগল করে বেরোচ্ছে, 1 ইঞ্চি নড়েনি। কিসের জন্য? যদি আমার গুরুর নিদ্রাভঙ্গ যদি হয়ে যায়, কতটা পরিমাণ ডেডিকেশন, কতটা পরিমাণ শ্রদ্ধা, কতটা পরিমাণ ভালোবাসা কর্ণের মধ্যে ছিল, কতটা পরিমাণ সহ্য ক্ষমতা, এটা একটা মাত্র ক্ষত্রিয়ের মধ্যে থাকতে পারে, ব্রাহ্মণের মধ্যে এই সহ্য ক্ষমতা থাকতে পারবে না। আর যখন ওই ভিজে ভিজে একটা ভাব যখন আসে, তখন ফট করে উঠে পড়ে পরশুরাম, এবং উঠে দেখে যে পোকা, এবং সঙ্গে সঙ্গে পোকাটাকে হাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়, এবং সঙ্গে সঙ্গে বলে তুমি কে? কর্ণকে। বলে কেন? আমি তুমি আমায় ডাকোনি কেন?
বলছে যে না আপনার ঘুম ভেঙে যাবে সেই ভয়ে আমি আপনাকে এই করিনি, কামড়া ছিল তুমি ফেলোনি কেন বলেছিল। তো তখন বলে যে তুমি অ্যাকচুয়ালি কীভাবে তুমি বলছো যে তোমার কোনো জাত নেই নেই, তুমি বলছো তোমার কোনো নেই, তুমি তো ক্ষত্রিয়। বলে না আমি ক্ষত্রিয় নই। বলে তুমি ক্ষত্রিয়, কারণ তোমার মধ্যে ক্ষত্রিয় গুণ আছে, একমাত্র তারাই এই জিনিস সহ্য করতে পারবে, ক্ষত্রিয়রাই সহ্য করতে পারবে, তুমি ক্ষত্রিয়। তো একদম সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অভিশাপ, এবং দিব্য দৃষ্টি দিয়ে দেখে ফেলে কর্ণের মাকে, কর্ণকে, একদম সঙ্গে সঙ্গে, তার আগে যাচাই করেনি অতটা, মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু ওইটা হওয়ার পর যখন একদম ডাউট একটা পাঞ্চ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ভালোভাবে দেখে এই তো গন্ডগোল আছেই, ব্যাস অভিশাপ দিয়ে দিল যে তুমি যখন তোমার সব থেকে দরকার হবে তুমি সব মন্ত্র ভুলে যাবে। আর এই অভিশাপটা দেওয়াটা খুবই জরুরি একটা পয়েন্ট ছিল, নইলে কৌরব বংশে জিতে যেত না। আবার একটা পয়েন্ট, আগের পডকাস্টে 2টো পয়েন্ট বলেছি, এখানে একটা পয়েন্ট বলে দিলাম, 3টে। এটা একটা বড় পয়েন্ট ছিল। আর সেই পরশুরাম এই জন্মে, এই আমাদের এই সময়ে কলি যুগে আমাদের সপ্ত ঋষির ক্যারেক্টার প্লে করবে, গাইড কল্কি অবতারের এই পরশুরামই। বহুত ইন্টারেস্টিং ছিল। আমি চাই এখানে কাট করতে, এর থেকে বেশি আর কিছু নিতে পারছি না, আমি পারছি না, ওনারাও আশা করি পারবেন না। বহুতই ইন্টারেস্টিং ছিল জিনিসটা। আর আমি এক মুহূর্তের জন্য মানে এই মনে প্রথম পডকাস্ট করলাম আমি, যেটাতে আমার কিছু কোশ্চেন করতে হয়, আমি চুপচাপ শুনেছি, মানে এক্সট্রিমলি বাজেভাবে শুনেছি, আমি অ্যাবজর্ব করেছি। এরকম পডকাস্ট আমি আগে শুট করিনি, এটা অনেক অন্য রকমের ছিল। তো এটাকে আমাকে ডাইজেস্ট করতে আমার অনেকটা সময় লাগবে, আমার অডিয়েন্সে যারা শুনেছে তাদেরও মনে ডাইজেস্ট করতে একটু সময় লাগবে। ক্যারেক্টারটার মধ্যে এত কিছু লুকিয়ে আছে আমি জানতাম না। এক্স্যাক্টলি, এই ক্যারেক্টারটাকে আমরা কিন্তু অনেক খারাপ, ডার্ক, যে সবসময় না ম্যাক্সিমাম, তুই হয়তো শুনিস নি, ম্যাক্সিমাম আমি যাদেরকে জিজ্ঞাসা করছি পরশুরামকে, আমি ছোটবেলা থেকে হ্যাঁ পরশুরামকে, আমার একটুখানি একটু কি বলবো, এই কাল ভৈরব, ভৈরবী, মানে একটু যেগুলো একটু খতরনাক কাইন্ড অফ, এই ক্যারেক্টারগুলোকে না আমার টানে, আমার খুব ভালো লাগে, এদের প্রতি আমি একটু বেশি ফ্যাসিনেটিং। তো আমি এই ক্যারেক্টার যাদেরকে জানতে গেছি না, পরশুরাম ভেবে জানি না, ওই একটা এরকম কাত্তানের মতন আছে ধরে, হ্যাঁ 21 বার ক্ষত্রিয় করেছিল, প্রচণ্ড রাগী একটা ক্যারেক্টার, হ্যাঁ দেবতাদের পুজো করে প্রচণ্ড রাগী ক্যারেক্টার এরকম ভাবে। এবং এই পরশুরাম, আরেকটা জিনিস বলে দিই, এই পরশুরাম ওড়িশায় আছে মহেন্দ্রগিরি পর্বতে এখন। হ্যাঁ মহেন্দ্রগিরি পর্বতে আছে। মহাভারতে তো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, লক্ষ্মণ সহদেব গেছিল দেখা করবার জন্য, কিন্তু দেখা করতে পারেনি, দেখা দেয়নি। তোমার জাস্ট ওনার শিষ্যদের সাথে দেখা হয়েছিল এবং উনি দেখা করতে চাননি, অ্যাভয়েড করে গেছিল। ভাব যে এত হায়ার বিং গেছিল, তারা দেখা করতে পারেনি। তো এখানে অনেকে বলতেই পারে তাহলে কি আমি মহেন্দ্রগিরি পর্বতে যাবো, একবার দেখা করে আসবো, তো অনেকেই বলতে পারে। তো সেটার জন্য আমি এটা বলে দিলাম। বুঝে গেছি, আমি ক্ষমা চাইছি, এত ইন্টারেস্টিং কনভারসেশন এখানে আটকে দিলাম, বাট চাই এখানে স্টপ করতে। এটা আমরা পরে কোথাও কিছু করবো, কারণ আমার জন্য এটা অনেক চাপ হয়ে যাচ্ছে, রেস্ট চাই। ঠিক আছে, এই পডকাস্ট আমি এখানে শেষ করলাম, সরি, কাট করছি।